জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোকে ঠেকাতে নতুন মিশনে ইরান। এবার বেশ বড় ধাক্কা খেতে চলেছে পশ্চিমা দেশগুলো। ইউরোপে ঢুকে পড়েছে ছদ্মবেশী ইরানি সশস্ত্র গোয়েন্দারা। এদিকে আরো যৌথ অভিযান চালানোর হুমকি। হাইফা বন্দরে ইরাক ও ইয়েমেনের যৌথ হামলায় ইসরায়েল ও তার মিত্রদের জন্য বার্তা। এদিকে শিশুদের উপর বর্বর হামলা, জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী। বেজায় চটেছে বেজম্মা নেতানিয়াহু। এবারে ওয়াশিংটনকে ঘায়েল করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদক্ষেপ। চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র। এবার বুঝি জবাব দিতে চাইছে রাশিয়া। তাই তো যুক্তরাষ্ট্রের ঘরের কোণে 4টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ পাঠাচ্ছে দেশটি। এবং সবশেষে জানিয়ে দিব, মার্কিন মন্ত্রীর বৈঠক থেকে রেগে উঠে গেলেন আরব নেতা। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। ইউরোপে ঢুকে পড়েছে ছদ্মবেশী ইরানি সশস্ত্র গোয়েন্দারা। মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে ইরান। এ লক্ষ্যে জোরদার করেছে নিজেদের গোয়েন্দা কার্যক্রম। এর মধ্যেই ছদ্মবেশে ইউরোপের বিভিন্ন স্থানে ইরানি গোয়েন্দারা ঢুকে পড়েছে বলে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। যদিও গোয়েন্দাবৃত্তে তেহরানের বড় কোনো সাফল্যের নজির এখনো দেখা যায়নি, তবে এ ঘটনা সত্য হলে বেশ বড় ধাক্কা খেতে চলছে পশ্চিমা দেশগুলো। এমন পরিস্থিতিতে ঠিক কি পদক্ষেপ নেবে ইউরোপীয় দেশগুলো, তাই এখন দেখার অপেক্ষা। লন্ডন ভিত্তিক ফার্সি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, পরিচয় গোপন করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদস্যরা ইউরোপের বিভিন্ন বন্দরে প্রবেশ করেছে। তারা নাবিক হিসেবে ইরানের পরিবহন জাহাজ ও তেল কার্গোগুলোতে উঠেছে বলে জানা যায়। এ সময় যারা এসব তথ্য দিয়েছেন তারা মধ্যপ্রাচ্যের একটি নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত বলেও জানায় সংবাদ মাধ্যমটি। সূত্র জানায়, আইআরজিসির সব গোয়েন্দা নিজেদের পরিচয় প্রকাশ না করেই অস্ত্র নিয়ে রোমানিয়া, স্পেন, ইতালি ও বেলজিয়ামের বন্দরে প্রবেশ করেছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউরোপে গুপ্তচর বৃত্তি ও বিভিন্ন তথ্য সংগ্রহ করতেই তারা এসব দেশে প্রবেশ করেছে বলে জানা যায়। এর আগে বিভিন্ন সময় ইউরোপীয় ইউনিয়ন ইরানের এলিট বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এখন পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন, পরমাণু কার্যক্রমে জড়িত থাকা ও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তা করা সহ বিভিন্ন অভিযোগে ইরানের 227 ব্যক্তি ও 42 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চলতি বছরের মে মাসে রুশ বাহিনী ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ, বিক্রয় বা স্থানান্তরের সঙ্গে জড়িত ব্যক্তি এবং সংস্থাগুলোর উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। সাধারণত বাণিজ্য জাহাজগুলোতে সশস্ত্র রক্ষী মোতায়েন করা আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থী। এমনটা হলে তাদের কি কারণে অস্ত্র দেওয়া হয়েছে তা সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষকেই আগেই জানাতে হবে। সাধারণত ইউরোপীয় বন্দরগুলোতে সশস্ত্র রক্ষী অনুমোদন দেওয়া হয় না। ইরান ইন্টারন্যাশনালের এমন প্রতিবেদনের জবাবে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা তথা আইএমও জানায়, জাহাজের পতাকাবাহী দেশ তাদের জাহাজের নিরাপত্তা সংক্রান্ত বিধান নির্ধারণ করবে, এমন সেখানে যদি সশস্ত্র রক্ষী প্রয়োজন হয় তা তারাই জানাবে। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ তাদের সীমানায় আগত জাহাজে কি ধরনের নিরাপত্তা থাকবে তা নির্ধারণ করবে। হাইফা বন্দরে ইরাক ও ইয়েমেনের যৌথ হামলায় ইসরায়েল ও তার মিত্রদের জন্য বার্তা। ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সরকারের সশস্ত্র বাহিনী ও ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত ফিলিস্তিনের ভূমধ্য সাগর সংলগ্ন হাইফা বন্দরে ইসরায়েল বিরোধী 2টি যৌথ অভিযান চালিয়েছে। এই যৌথ অভিযানে বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে। গাজার রাফা শহরে সাম্প্রতিক ইসরায়েলি গণহত্যার জবাবে এসব হামলা চালিয়েছে ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। গাজার উপর ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের আরো যৌথ অভিযান চালানো হবে বলে এই সম্মিলিত প্রতিরোধ সূত্র হুঁশিয়ারি দিয়েছে। এ 2টি অভিযান রণাঙ্গনে ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের ঐক্য ও সমন্বয়ের এবং তাদের বহুমুখী ও বিদ্রোহময় হামলার চমৎকার দৃষ্টান্ত। অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে ইরাক ও ইয়েমেনের অভিন্ন স্থল সীমান্ত নেই, যেমনটি রয়েছে ফিলিস্তিনি, লেবাননি ও সিরীয় প্রতিরোধ যোদ্ধাদের। তাই সাগরে ও আকাশ পথে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্য প্রস্তুতে আক্রমণ তথা ড্রোন ও ক্ষেপণাস্ত্র
হামলায় আপাতত তাদের কর্মপন্থা। এসব হামলা বা প্রতিরোধ না থাকলে ইসরায়েল গাজার মজলুম ফিলিস্তিনিদের উপর হামলা আরো তীব্র করত এবং গাজায় যুদ্ধের আরো বিস্তার ঘটিয়ে এতদিনে গাজাবাসীকে মিশরের সিনাইয়ের দিকে চলে যেতে বাধ্য করার পদক্ষেপ নিত। অপ্রচলিত ও গেরিলা যুদ্ধের নানা কৌশল প্রয়োগ করে ইসরায়েলের ও তার মিত্রদের, বিশেষ করে মার্কিন সরকারের প্রথাগত বাহিনীর উপর হামলার নীতি তথা আগ্রাসী চক্রের নানা দুর্বলতা শনাক্ত করে স্থান ও সময় আর পরিস্থিতির আলোকে পর্যায়ক্রমে প্রতিরোধমূলক হামলা জোরদারের নীতি বেশ গুরুত্বপূর্ণ। ইসরায়েলি অপরাধযোগ্য তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে পাল্টা ব্যবস্থার এই কৌশল বেশ কার্যকর হতে পারে। এছাড়াও অন্যান্য ব্যবস্থা এবং ব্যাপক ও সর্বাত্মক যুদ্ধ করারও অবকাশ তথা সুযোগ রয়েছে। শিশুদের উপর বর্বর হামলা, জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় শিশুদের উপর বর্বর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত ও আহত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিল বৈশ্বিক এই সংস্থা। শনিবার 8 ব্রিটিশ সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালানোই সহ অনেকে মারা যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ। দখলদারদের বর্বর হামলায় শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে সংস্থাটি। এ বিষয়ে ইসরায়েলকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। ফিলিস্তিনও এ সিদ্ধান্তে সন্তোষ জানালেও বেজায় চটেছে নেতানিয়াহু প্রশাসন। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাদ আরদান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘের এই পদক্ষেপকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত। আমাদের সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন বাহিনী। এক ব্যক্তি কালো তালিকাভুক্ত করেছেন। তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছেন। তিনি ইসরায়েলের প্রতি ঘৃণায় পরিচালিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, হামাস সমর্থন করে সংস্থাটি নিজেকে ইতিহাসের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে জানান, অনেক আগেই ইসরায়েলকে কালো তালিকায় যুক্ত করা উচিত। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যেই গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার 7 জুন দক্ষিণাঞ্চলীয় রাফার উত্তরে ওরাইবা এলাকায় একটি বাড়িতে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। গেল 8 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণ গেছে 6,500-এরও বেশি নিরীহ ফিলিস্তিনির, যার মধ্যে 15,500-এর বেশি। যুক্তরাষ্ট্রের দোরগোড়ায় যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে রাশিয়া। যুদ্ধের দিন বুঝ ফুরিয়ে এল। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ন্যাটো ও ইউরোপ দেশগুলোকে নিয়ে রাশিয়াকে 2 বছরের বেশি সময় ধরে শাসিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার বুঝ জবাব দিতে চাইছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের ঘরের কোণে 4টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে দেশটি। ওয়াশিংটনকে ঘায়েল করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন পদক্ষেপে চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র। মুখে কিছু হবে না বললেও আতঙ্কের সময় পার করছেন মার্কিন কর্মকর্তারা। আগের যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র বিরোধী দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠতা অনেক বেড়েছে। কয়েকদিন পর হতে যাওয়া ইউক্রেন শান্তি সম্মেলনে কয়েক দেশের নাম প্রত্যাহার করে নেওয়াই তার প্রমাণ। এবার যুক্তরাষ্ট্রের একেবারে দোরগোড়ায় যুদ্ধ জাহাজ পাঠিয়ে সরাসরি ওয়াশিংটনকে বার্তা দিতে চাইছে রাশিয়া। মাত্র 2 দিন আগেই পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন পশ্চিমা বিরোধী দেশগুলোকে অস্ত্র পাঠাবেন তিনি। এরপরে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ জাহাজ পাঠানোর খবর জানাজানি হলো। ঐতিহাসিকভাবেই কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাপে নেউলে সম্পর্ক। কিউবার এক সময়ের জনপ্রিয় শাসক ফিদেল কাস্ট্রোকে নিয়ে কম ষড়যন্ত্র করেনি যুক্তরাষ্ট্র। দেশটির উপর মার্কিন নিষেধাজ্ঞাও রয়েছে, কিন্তু কিছুতেই কিউবাকে দমাতে পারেনি ওয়াশিংটন। উল্টো নিজের প্রচেষ্টায় বিশ্বের অন্যতম আধুনিক সেবা ব্যবস্থা গড়ে তুলেছে কিউবা। এবার যুক্তরাষ্ট্রের চিরশত্রু কিউবাই যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে রাশিয়া। কিউবা বৃহস্পতিবার জানায় আগামী সপ্তাহে হাভানায় পৌঁছাবে রাশিয়ার যুদ্ধ জাহাজ। তবে রুশ এই 4 যুদ্ধ জাহাজে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, তাই ওই অঞ্চল কোনো হুমকির মুখে থাকবে না বলেও জানিয়েছে হাভানা। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই এই যুদ্ধ জাহাজগুলো হাভানায় আসছে। কিউবা ও রুশ ফেডারেশনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই হাভানায় ভিড়ছে এই যুদ্ধ জাহাজগুলো। কয়েকদিন আগে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন যে ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধ জাহাজ পাঠানোর পরিকল্পনা করছে রাশিয়া। কিউবা ও ভেনেজুয়েলায় নৌ মহড়া চালানোই তাদের উদ্দেশ্য বলেও উল্লেখ করেছিলেন ওই কর্মকর্তা। এরপরই কিউবা থেকে এমন তথ্য নিশ্চিত করা হলো। কোন যুদ্ধ জাহাজেই পরমাণু অস্ত্র থাকবে না বলে আশ্বস্ত করেছে কিউবা। তাই কিউবায় অবস্থানকালে রাশিয়ার যুদ্ধ জাহাজ ওই অঞ্চলে কারোর জন্য হুমকি হবে না বলেও জোর দিয়েই উল্লেখ করেছে হাভানা। 2022 সালে ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকেই ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা চলছে। তবে কিউবার রাশিয়ার যুদ্ধ জাহাজ পাঠানো এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে। যদিও যুক্তরাষ্ট্র বলছে এত অল্প সংখ্যক যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজকে হুমকি মনে করে না ওয়াশিংটন, কিন্তু তারপরও দেশটির নাম রাশিয়া বলে ভরসা
ভরসা করতে পারছে না যুক্তরাষ্ট্র। তাই ওই নৌ মহড়া নজরদারি করার কথা জানিয়েছে মার্কিন নৌবাহিনী। মার্কিন মন্ত্রীর বৈঠক থেকে রেগে উঠে গেলেন আরব নেতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লাগামহীন চাপে ফেলা তো দূরের কথা, আরব নেতাদের অনৈক্যের কারণে থামানোই যাচ্ছে না গাজা যুদ্ধ। এত আরব দেশের মধ্যে বসে বুক ফুলিয়ে সাধারণ ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করতে এক বৈঠকে বসছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং কয়েকজন সিনিয়র আরব কর্মকর্তা। কিন্তু সেই বৈঠক থেকে রেগে বেরিয়ে যান এক আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে তৈরি হয় ব্যাপক শোরগোল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মিটিং এর এক ফাঁকে গেল 29 এপ্রিল ওই বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও এতে ছিলেন সৌদি আরব, মিশর, জর্ডান, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। ফিলিস্তিনি মন্ত্রী হুসেইন আল শেখও বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ও আরব রাষ্ট্রগুলোর অনুরোধে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভেতরে সংস্কার এবং নতুন সরকার গঠনে কাজ করছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, অথচ কাঙ্ক্ষিত রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন পাচ্ছে না। মাহমুদ আব্বাসের ঘনিষ্ঠ উপদেষ্টার এমন অভিযোগ শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ। বৈঠকে থাকা কয়েকটির বরাতে এ তথ্য জানা গেছে। জেরুজালেম পোস্ট জানায়, আমিরাতের মন্ত্রী বৈঠকে বলেন তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভেতর উল্লেখযোগ্য কোনো সংস্কার দেখতে পান। এ সময় তিনি ফিলিস্তিনের নেতৃত্বকে আলী বাবা ও 40 চোরের সঙ্গে তুলনা করে, এমনকি ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিনিয়র কর্মকর্তাকে অযোগ্য বলেও মন্তব্য করেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী।